নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই খবরটি হচ্ছে আজকে 26,000 চাকরি বাতিল মামলাটির যে হিয়ারিং সেই হিয়ারিং সম্পন্ন হলো এবং এটা অবশ্যই একটা আনন্দের খবর, খুশির খবর। তার কারণ এই মামলাটি যোগ্য অযোগ্য সকলের কাছেই কিন্তু একটা গলার কাটা হয়েছিল। কারণ যোগ্যরাও এক প্রকার ভয়ে ছিল যে কি হবে, আর অযোগ্যরাও কিন্তু ভয় ছিল যে কি হবে, এবং যারা বঞ্চিত তারাও কিন্তু ভয় ছিল কি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে হিয়ারিংটা কমপ্লিট হয়েছে বা চিফ জাস্টিস করেছেন, এটা কিন্তু একটা প্রশংসনীয় বিষয়। তার কারণ এর আগের যিনি বিচারপতি ছিলেন জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, তো তিনি তো আপনারা জানেন যে 8 মাস ধরে প্রায় মামলাটিকে ঝুলিয়েছেন এবং কোনো রকম হিয়ারিং তিনি করেননি। শুধু একদিন আংশিক সময়ের জন্য হিয়ারিং করেছিলেন, তাও ডিটেল হিয়ারিং সেটা নয়, সেটা সাময়িকভাবে কিছু জিজ্ঞাসাবাদ করে তিনি ডেট চেঞ্জ করে দিয়েছিলেন, যে তারিখ পে তারিখ যেটা হয় আর। তো সেখান থেকে দাঁড়িয়ে অত্যন্ত ডাউটফুল সেই বিচারপতি, এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তার যদি নার্কো টেস্ট করা যায় তাহলে হয়তো এই বিষয়ের আরও ভয়ঙ্কর কিছু তথ্য বেরিয়ে আসতে পারে। তার কারণ 1 বছর ধরে তিনি প্রায় মামলাটিকে কিন্তু শোনেননি, ডেটের পর ডেট দিয়েছেন, অন্তত 15 থেকে 20টা ডেট চেঞ্জ করেছেন। যাই হোক, আজকে সেটা আলোচ্য বিষয় নয়। তো আজকের আদালতে যা হয়েছে সেটা আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে লাইভ স্ট্রিমিং হয় সেখান থেকে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন, যেহেতু 2 ঘন্টার একটা লাইভ স্ট্রিমিং, সেইটা আমি সম্পূর্ণটা বলছি না। তবে আদালতে যে লাইভ স্ট্রিমিংটা হয়েছে বা যে হিয়ারিং হয়েছে তার থেকে যেটুকু আমি বুঝেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, এবং তার মাধ্যমে একটা বিশ্লেষণ করার চেষ্টা করছি যে কি জাজমেন্ট আসতে পারে। তো বন্ধুরা, প্রথমেই একটা কথা বলি যে আজকের হিয়ারিংয়ে কিন্তু চিফ জাস্টিস একদম পরিষ্কারভাবে একটা জিনিস বুঝিয়ে দিলেন যে ওএমআরটা যে সঠিক নয় বা ওএমআর নিয়ে যে তার সন্দেহ আছে, এটা কিন্তু 100% পরিষ্কারভাবে তিনি বুঝিয়ে দিলেন। কেন সন্দেহ আছে? কারণ তিনি একটা প্রশ্ন তুলেছেন যে এই ওএমআরগুলো পঙ্কজ বনসালের যে অফিস থেকে উদ্ধার করা হয়েছে সেটা কিন্তু ফার্স্ট কপি নয়, সেটা হচ্ছে স্ক্যান কপি। অর্থাৎ যেটা নাইসা স্ক্যান করেছিল তারা দিয়েছিল হচ্ছে ডেটা স্ক্যানটেক সেগুলো ইভালুয়েট করে সেটা নাইসাকে দিয়েছিল। আবার ডেটা স্ক্যানটেকের ক্ষেত্রে কিছু ডেটা ডিলিট করেছিল যেটা সিবিআই উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই হচ্ছে বিষয়। তো এবার যেহেতু সিবিআই নিজেই স্বীকার করে নিয়েছে যে সেটা ফার্স্ট কপি নয়, এবং সেখানে কিন্তু মানে অরিজিনাল যে ওএমআর শিট তার যে হ্যাশ ভ্যালু এবং এই যে স্ক্যান্ড ওএমআর শিটের যে হ্যাশ ভ্যালু সেটা কিন্তু কমপ্লাই করা যাচ্ছে না। তার কারণ অরিজিনাল ওএমআর শিটটাই তো নেই, এবং এই যে ডেটা স্ক্যানটেকের যে তথ্য এবং যেটা হচ্ছে ওই পঙ্কজ বনসালের যে হার্ড কপি উদ্ধার হয়েছে সেই যে তথ্য সেটা সিবিআইয়ের মতে মিলে যাচ্ছে, কিন্তু তার সাথে আবার এসএসসির সার্ভারের তথ্য মিলছে না। তো সুতরাং এই যে বিষয়গুলো যে গোলযোগ সৃষ্টি করেছে, সেই গোলযোগের জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিচারপতি একেবারেই নিশ্চিত হতে পারছেন না যে এই ওএমআরগুলো যেগুলো উদ্ধার হয়েছে সেই ওএমআরগুলোই সঠিক ওএমআর। তার মধ্যে আজকে হিয়ারিং চলাকালীন কিন্তু এক পক্ষের উকিলরা এটা পরিষ্কার জানিয়েছেন যে হায়দ্রাবাদের যে ওএমআরগুলোকে যে পরীক্ষাকরণের বিষয় সেটাও হায়দ্রাবাদে করা সম্ভব হয়নি, এবং কলকাতায় যে পরীক্ষাকরণের বিষয় সেটারও কিন্তু এখনো পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে কতটা বিশ্বাস করা যেতে পারে এই ওএমআরগুলোকে, সেটা কিন্তু একটা প্রশ্ন। এবার বিষয়টা হলো, বিশ্বাস করা যদি না যায় ওএমআরগুলোকে, তাহলে সেক্ষেত্রে এই ওএমআরের ভিত্তিতে সেগ্রিগেশনও করা যাবে না। আবার এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিলের গ্রাউন্ডটা এখানেই তৈরি হচ্ছে, কারণ এখানে এসএসসি নিজেরাই বলছে যে এখানে কিন্তু র্যাঙ্ক জাম্প বা প্যানেল বহির্ভূত যে নিয়োগ সেগুলো কিন্তু হয়েছে। এবার এছাড়াও কি, যেহেতু 17 রকমের দুর্নীতি হয়েছে, সেখানে সবটা তো আর একসঙ্গে এসএসসি তুলে ধরবে না, স্বাভাবিক, যেহেতু দুর্নীতিটা তারা করেছে। কিন্তু এই 17 রকমের দুর্নীতির কথা কিন্তু বঞ্চিতদের চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই আদালতে উল্লেখ করেছেন। তো এসএসসি এবং যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের একটা অভিযোগ ছিল যে উচ্চতর আদালত কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ তারা তাদের যে বক্তব্য সেটা শোনেনি বা তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি। তাদের সেই শখটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট পূরণ করে দিয়েছে, কারণ তাদের কাউকেই কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে রেস্ট্রিক্টেড করে দেয়নি যে আপনারা বলতে পারবেন না। হয়তো তাদের খুব কম সময় দিয়েছে, 5 মিনিট করে, কিন্তু তাদের বলতে দিয়েছে। এখানে প্রত্যেকটা পক্ষই কিন্তু তাদের বক্তব্য জানাতে পেরেছে। তো সেক্ষেত্রে এই অভিযোগ আর তারা কোনোদিনও করতে পারবে না যে আমাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তো সেখানে প্রথমেই কিন্তু একটা জায়গায় নেগেটিভ হয়ে যাচ্ছে, যেখানে প্রধান বিচারপতি বলে দিচ্ছেন যে আমি যে সেগ্রিগেশন করব সেক্ষেত্রে আমি কনফার্ম হতে পারছি না যে এই ওএমআরটাই অরিজিনাল ওএমআর শিট। এই জায়গাটাতেই কিন্তু একটা নেগেটিভ হয়ে থাকছে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আজকে
সুপ্রিম কোর্টে শুনানির শুরুর দিকেই একদম একজন আইনজীবী তিনি কিন্তু যথেষ্ট জোরালোভাবে বিভিন্ন সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট সেই ভার্ডিক্টগুলো উল্লেখ করে এবং যে দুর্নীতি সেই দুর্নীতির তথ্য উল্লেখ করে দেখিয়ে দিয়েছেন বা বুঝিয়ে দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়টি দিয়েছিলেন সেই রায়টি সঠিক ছিল। সেখানে তিনি বলছেন যে কোন কোন গ্রাউন্ডে পুরো প্যানেলটি বাতিল করা যায় বা বাতিল করতে হয় সেই গ্রাউন্ডটি কিন্তু এখানে হয়েছে। এবং এক্ষেত্রে একজন চাকরি প্রার্থী তিনি দীর্ঘদিন চাকরি করার পরেও এই দুর্নীতির গ্রাউন্ডে যে তার চাকরি চলে গিয়েছে সেই সমস্ত প্রমাণও কিন্তু তিনি সিজিআইয়ের সামনে তুলে ধরেন। এবং এরপরে অন্যান্য যারা যা বক্তব্য রাখেন আর কি, যেসব দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেট তাদের আইনজীবীরা অনেক কিছু বলার চেষ্টা করেন যে ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হবে, তারা তো গ্রুপ ডি লেবার অমুক তমুক এরকম অনেক কিছু বলে। বিচারপতি খুব একটা গুরুত্ব দেননি, তার কারণ এখানে গুরুত্ব দেওয়ার জায়গা তখনই আসবে যখন কোনো একটা এভিডেন্স এমন পাওয়া যাবে যে এভিডেন্সটাকে ধরে সত্যের সন্ধান পাওয়া যাবে। কিন্তু সত্যের সন্ধান পাওয়ার মতো কোনো এভিডেন্স এখানে এখনও অবধি পাওয়া যায়নি। তাই এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করা ছাড়া উপায় নেই। তার কারণ কি, শুধুমাত্র যদি ওএমআর ম্যানিপুলেশন হতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখানে ওএমআর ম্যানিপুলেশন শুধুমাত্র হয়নি, এখানে নানা রকম দুর্নীতি, র্যাঙ্ক জাম, এখানে দুর্নীতি হয়েছে আফটার প্যানেল রিক্রুটমেন্ট, আউট অফ দ্য প্যানেল রিক্রুটমেন্ট, এরকম নানা কিছু। এবং এখানে আজকে কিন্তু ফিরদৌস শামীম বাবু তিনিও কিন্তু একটা বিষয় আবারও তুলে ধরলেন যে যেগুলো হচ্ছে গিয়ে ওই থার্ড ফেজের পর থেকে যে কাউন্সেলিংগুলো হয়েছে সেগুলো সমস্তটাই কিন্তু প্যানেল এক্সপায়ারি হওয়ার পরে হয়েছে, অর্থাৎ 6, 7, 8 এরকম ফেজে যে কাউন্সেলিংগুলো হয়েছে। এবং সেক্ষেত্রে যারা হচ্ছেন নট কল ফর ভেরিফিকেশান যেসব ক্যান্ডিডেট তাদের পক্ষ থেকেও বলা হয় যে এই যা দুর্নীতি খুঁজে পাওয়া গেছে তার মধ্যে থেকেই কিন্তু এই সমস্ত নট কল ফর ভেরিফিকেশানের ক্যান্ডিডেটদের তাদেরকে ডেকে ইন্টারভিউ নেওয়া হোক, এরকম নানান দাবি তোলা হয়। তবে বিষয়টা হচ্ছে যত পক্ষ যে যে দাবিগুলো তুলেছে সমস্ত দাবিগুলো বা আবদারগুলো রক্ষা করা সুপ্রিম কোর্টের পক্ষে কিন্তু সম্ভব হবে না। তার কারণ হচ্ছে এক পক্ষ বলছে যে এই যে যেটুকু দুর্নীতি খুঁজে পাওয়া গেছে তার ভিত্তিতে যা হোক কিছু একটা করে দাও, অর্থাৎ তাদের বাদ দিয়ে আমাদের নিয়ে নাও। আবার আরেক পক্ষ বলছে যে না, ওএমআর শিট যখন ম্যানিপুলেশন আছে এবং এর আগে যখন সুপ্রিম কোর্টের এরকম নিদর্শন আছে তাহলে সেই নিদর্শনকে ধরে এবং হাইকোর্টের রায়কে বিচার করে পুরো প্যানেলটা বাতিল করা হোক। সুতরাং বোঝা যাচ্ছে সমস্ত পক্ষের কথা রক্ষা করা যাবে না। এবং শুরুর দিকে একজন আইনজীবী সুপ্রিম কোর্টের যে আইনি নিয়ম আছে সেই নিয়ম তুলে ধরে বলেন যে সেগ্রিগেশন করলে এমনই সেগ্রিগেশন করতে হবে যাতে একজনও টেন্টেড ক্যান্ডিডেট এই প্যানেলে না থাকে। এবং এসএসসি কিন্তু এখনও কথা বলছে যেটা, যে তারা সিবিআইয়ের তথ্যের উপর রিলাই করছে, বিশ্বাস করছে। কিন্তু এসএসসি সিবিআইয়ের তথ্যের উপর বিশ্বাস করবে কেন? এসএসসির নিজস্ব ডেটাটা কোথায়? সেটাই তো নেই। সেই জায়গাটাই তো প্রধান বিচারপতির প্রশ্ন, যে আপনারা সিবিআই ডেটার উপর রিলাই করছেন কিন্তু সিবিআই যে তথ্য উদ্ধার করেছে ওএমআর শিট, সেই ওএমআর শিটে যে নম্বর, সেই নম্বর তো আপনাদের সার্ভারের নম্বরের সাথে মিলছে না। তাহলে আপনারা যা তথ্য দিচ্ছেন সেটা কিসের ভিত্তিতে দিচ্ছেন? সিবিআই তথ্য ভিত্তিতে দিচ্ছেন। তাহলে সিবিআই যে ডেটাটা দেখাচ্ছে সেই ডেটা মানে সেই করাপ্টেড ডেটার সাথে আপনাদের করাপশনের ডেটার যে তথ্য, যে সংখ্যা, সেই সংখ্যা মিলছে না কেন? সেখানে কিন্তু এসএসসি কোনো উত্তর দিতে পারেনি। তো সমগ্রটা মিলিয়ে প্রায় 90% জায়গাটাতেই কিন্তু প্যানেল ক্যান্সেল হওয়ার পক্ষেই রয়েছে। এবার একটা বিষয় এখানে দেখার, সেটা হচ্ছে যে প্রধান বিচারপতি যে মামলাটিকে রিজার্ভ করেছেন, আমি মনে করি, এটা ব্যক্তিগতভাবে মনে করি এই সিদ্ধান্তটা অত্যন্ত ভালো। তার কারণ হচ্ছে যেভাবে মামলাটি আজকে হিয়ারিং হয়েছে তাতে সেই মুহূর্তেই প্যানেলগুলো বাতিল করে দিয়ে নতুনভাবে রিক্রুটমেন্টের অর্ডার হয়তো দিয়ে দেওয়া যেত। কিন্তু সেইটা করলে অনেকেই মনে করতেন যে প্রধান বিচারপতি অত সঠিকভাবে ভেবে দেখেননি, ওইটুক সময়ের মধ্যে উনি কি ভাবলেন, এত বড় একটা হিয়ারিং হলো, সব পক্ষ বললো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা যদি কদিন পরেও হয় সেটাও কোনো ব্যাপার না, কিন্তু এটা ভাবতেও খারাপ লাগে যে এত বছর যারা চাকরি করলেন তাদেরটাও যে একটা অনিশ্চিতের দিকে চলে যাচ্ছে বা চলে যেতে পারে, কিন্তু কিছু করার নেই। সমস্ত দায়টাই কিন্তু এসএসসির, এটা মাথায় রাখতে হবে। যারা ভাবছেন যে আমাদের চলে যাবে বলে অনেকে হয়তো যারা বঞ্চিত রয়েছে তারা এখন একটু আনন্দ পাচ্ছে, স্বাভাবিক। যারা বঞ্চিত তারা তো আনন্দ পাবেই, তার কারণ হচ্ছে তাদের এতদিন বঞ্চনা করা হয়েছিল, আর যারা এতদিন চাকরি করেছে তারা এতদিন কোনো আওয়াজ তো তোলেনি। তারা এখন যখন চাকরি যাওয়ার মুখে, এখন তাদের প্যালপিটেশন উঠে গেছে যে আমরা কি করব। এটা তো ঠিক নয়, এই জিনিসটা তো ঠিক নয়। তারা তো দেখেছে অযোগ্যরা চাকরি করছে, তাদের হয়তো সঠিক কোয়ালিফিকেশানটুকু পর্যন্ত নেই, যে এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে। সম্প্রতি কিছুদিন আগেই খবর দিয়েছিল যে মালদায় একজন শিক্ষক, তিনি 5ম শ্রেণী পাস, তিনি 12 ক্লাসের অঙ্ক শেখাচ্ছেন। তাহলে তিনি কি শেখাবেন ছাত্রদের? হ্যাঁ, তো সেই জায়গায় তারা কোনো মুখ খোলেনি, তারা কিছু তারা নিজের আখের গুছিয়ে নিতে চায়। সেই পরিণতিটা তো আজকে তাদের ভুগতেই হবে, কিছু করার নেই। এবং এক্ষেত্রে যেহেতু সিজিআই এর এই
ওএমআরের উপরে কোনো রকম বিশ্বাস নেই, সেহেতু সেগ্রিগেশনের বিষয়টা কিন্তু এখন বিষবাও জলে। কারণ এসএসসিও যে তত্ত্বটা দিচ্ছে, এসএসসি সেই তত্ত্বটা দিচ্ছে, তারা বলছে যে সিবিআইয়ের যে তদন্ত সেটা শেষ হয়ে গেছে এবং এখন আমাদের আর কোনো কনফিউশন নেই, আমরা সিবিআইয়ের তত্ত্বর সঙ্গে কমপ্লাই করে আমরা যে তথ্য দিয়েছি সেই তথ্যটার ভিত্তিতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হোক, আমরা একটা বার করে দেব যে এইটুকু অযোগ্য। তো এবার ব্যাপারটা হলো এসএসসির মতো তথ্য দেবে, সেটা কিন্তু সিজিআইও বলেছে যে আপনারা আপনাদের মতো তথ্য দেবেন, আপনারা কেন সিবিআইয়ের তথ্যের উপর নির্ভর করবেন। তখন এসএসসি বলছে কি যে আমাদের কাছে সেরকম কোনো ডেটা নেই এই সার্ভারের তথ্য ছাড়া। তার মানে সেরকম ডেটা না থাকলে তারা কি করে করবে। তো এই জায়গাগুলো কিন্তু একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে এবং সর্বোপরি আমার মনে হয়েছে 90% জায়গায় কিন্তু বাতিলের পক্ষে আছে, হয়তো 10% জায়গা আছে যেখানে সিজিআই কনসিডার করতে পারেন, যেহেতু এত বছর চাকরি করা হয়েছে না হয়েছে, কিন্তু সেখানেও সিজিআইয়ের বক্তব্যই এটা পরিষ্কার করে দিচ্ছে যে তিনি হয়তো এটা ভাববেন না। তার কারণ তিনি শুনানির মধ্যে এক জায়গায় বলেছেন যে কত বছর সার্ভিস করলো সেটা কোনো ম্যাটার নয়, তিনি নিজে একথা বলেছেন। তো আজকে সমগ্র যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়াটা যে সম্পন্ন হয়েছে এটা হচ্ছে সবথেকে ভালো খবর। কিন্তু দুঃখের খবর এটাই যে যেভাবে আজকে হিয়ারিং হয়েছে তাতে করেও কিন্তু সেগ্রিগেশনের দিকে সেরকম কোনো জোরালো সওয়াল বা সেরকম কোনো দিশা কোনো পক্ষই দেখাতে পারলেন না। যে যার নিজের ভাগের কথা বললেন, সেখানে দাঁড়িয়ে রাস্তা একটাই, যদি প্যানেলটা পুরো বাতিল করে দেওয়া হয় তাহলে কারোর কোনো অভিযোগ করার জায়গা থাকবে না, যেহেতু সঠিক কোনো রাস্তা পাওয়া যায়নি। কিন্তু কোনো একটা দিকে ঢুকতে গেলেই কিন্তু বাকিরা চেপে ধরবে যে এটা যদি করা যায়, যেখানে ডাউট আছে সেখানেও যদি প্যানেলটাকে টিকিয়ে রাখা যায় বা এদেরকে সার্ভিস দিয়ে দেওয়া যায় বা এদেরকে জয়েনিং করিয়ে দেওয়া যায়, তাহলে ডাউট থাকলে তাহলে সেখানে আমাদেরও তো ডাউট থাকে যে আমরাও হয়তো পাস করতাম, তাহলে আমাদেরকেও জয়েনিং করাও। তো এইরকম বিষয়গুলো চলে আসছে। তবে একটা জিনিস আমি বলতে চাই যে এই সিজিআই যিনি আছেন তিনি কিন্তু অত্যন্ত, আমি বলবো, এফিশিয়েন্ট, দক্ষ। তিনি যে আজকে বুদ্ধিদীপ্ত বেশ কিছু প্রশ্ন করেছেন সেগুলো কিন্তু সত্যি সত্যি ভাববার মতো, এবং তিনি খুব কম সময়ের মধ্যে মামলাটির হিয়ারিং কনক্লুড করলেন, এটা একটা খুব ভালো বিষয়। তো এখন দেখা যাক, আগামী হয়তো মাধ্যমিকের মধ্যে খুব সম্ভবত এটার তিনি রায়দান করবেন না, আমি জানি না। তিনি এই বিষয়টা নিশ্চয়ই, আশা করব তিনি খেয়াল রাখছেন, যেহেতু মাধ্যমিক চলছে, হয়তো মাধ্যমিকের পরে এই বিষয়টা রায়দান হবে। তো দেখা যাক বন্ধুরা, আমার যেটুকু মনে হয়েছে, যেহেতু অনেক দিন ধরে এই বিষয়টা নিয়ে ভিডিও করছি, আমার মনে হয়েছে আজকের হিয়ারিংয়ে যে এখানে 90% সম্ভাবনা আছে প্যানেলটিকে ক্যান্সেল করা, এবং যদি প্যানেল ক্যান্সেল হয় তাহলে এটুকু আমি বলতে পারি যে খুব সম্ভবত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় ছিল সেই রায়টাকেই তিনি বহাল রাখবেন। তো বন্ধুরা, এখনকার জন্য এটুকুই রইল ভিডিওটি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।